আজকে আমাদের টপিক হচ্ছে তরল ও বায়ুর চাপ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর চ্যাপ্টার। তো চাপ বোঝার আগে, চাপ কথাটা তোমরা অনেক চলতি ভাষায় আমরা অনেক এই চাপ ব্যবহার করি, তাই না? যে পড়ার চাপ বা চাপকে ইংলিশে কী বলে, প্রেশার। প্রেশার থেকে আসে প্রেশার কুকার। তো এই চাপ কথাটা আমরা অনেক রকমভাবে ব্যবহার করি। তো ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্সের ভাষায় চাপকে কিভাবে ডিফাইন করা হয় সেটা আমরা এখানে দেখব। তো চাপ বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে ঘাত মানে কি। ঘাত বা থ্রাস্ট, ইংলিশে বলে থ্রাস্ট। তো এই ছবিটা দেখো, এখানে একটা নীল রঙের, এটা একটা তল, যে কোনো একটা তল। হ্যাঁ, সারফেস, সারফেস মানে একটা তল, ভূমি আঁকা আছে একটা কিছু চৌকো মতন। হ্যাঁ, তো এইটার ওপরে একটা বল কাজ করছে। এই অ্যারোটা দেখো, তোমরা বুঝতে পারবে। তো এই যে বলটা, এইটা হচ্ছে লম্বভাবে কার্য করছে। তাহলে কোনো তলের ওপর যদি কোনো বল লম্বভাবে, মানে একদম সোজাসুজি, যদি 90 ডিগ্রিতে, মানে তলটার সঙ্গে 90 ডিগ্রিতে আছে, মানে লম্বভাবে কার্য করে বলটা, তাহলে আমি সেই বলটাকে বলবো ঘাত। তার মানে ঘাত হচ্ছে এক ধরনের বল যেটা কোনো তলের ওপর, হ্যাঁ, কোনো অনুভূমিক তলের ওপর লম্বভাবে কার্য করে। তাহলে চাপকে কিভাবে আমরা ডিফাইন করব? তাহলে ধরো এই সেম আঁকাটাই দেখো, এই তলটার যদি আমি এরিয়া মানে ক্ষেত্রফল যদি এ ধরি, আর এইটা হচ্ছে ঘাত। ঠিক আছে, লম্বভাবে যে কোনো বল কাজ করলে ওটাকে আমরা ঘাত বলি। তাহলে চাপের সংজ্ঞা হচ্ছে ঘাত ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তার মানে প্রতি একক ক্ষেত্রফলের ওপর ঘাত কত, তার মানে ফোর্স বাই এরিয়া, কত এরিয়া জুড়ে ফোর্সটা কাজ করছে। তাহলে এই সংখ্যা থেকে তুমি দেখলে বুঝতে পারবে যে ক্ষেত্রফল যত বেশি হবে, যেহেতু আমি ঘাতকে ক্ষেত্রফল দিয়ে বিয়োগ মানে ভাগ করছি, সরি, তাহলে ক্ষেত্রফল যত বেশি হবে আমার চাপ কি হয়ে যাবে, কমে যাবে, তাই না? আবার ক্ষেত্রফল যত কম হবে চাপ আমার বেশি হবে। যেমন একটা উদাহরণ দেখো, তোমরা সবাই হিল জুতো পরো, তাই না? তো হিল জুতো পরে তুমি বেশিক্ষণ হাঁটলে তোমার পায়ের গোড়ালি ব্যথা করে, তাই না? কিন্তু যদি আমরা ধরো যখন জগিং করা হয় বা এক্সারসাইজ করা হয়, তখন কি হিল জুতো পরে করতে বলা হয় না? তখন আমরা কি পরি, ওই স্নিকার্স বা কেডস এইসব জাতীয় জুতো। কেন? কারণ হিল জুতোর তলাটা যদি দেখো, হিলটা অনেক সরু, তাই না? তার ক্ষেত্রফলটা কত, খুবই কম। আর আমাদের সেখানে ঘাতটা কি, ঘাত হচ্ছে আমাদের আমাদের শরীরের যে ওজন, তাই না? নিচের দিকে না, নিচের দিকে কার্য করছে যে বলটা, সেটা কি পায়ের ওপর কার্য করছে আমাদের ওজন। তাহলে ওজন তো আমাদের আর চেঞ্জ হচ্ছে না, ওজন তো একই থাকছে। কিন্তু হিল জুতো পরলে কি হচ্ছে, আমার যে ওজনটা যে ক্রিয়া করছে আমাদের নিচের দিকে মাটির ওপরে, সেটার ক্ষেত্রফলটা হচ্ছে হিল জুতোর যে তলার সোলটা, এই সরু এটা গোড়ালির কাছে, তো সেটার ক্ষেত্রফল অনেক কম হচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে চাপ বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের পায়ের ওপর চাপটা বেশি পড়ে। কিন্তু যদি আমরা ফ্ল্যাট জুতো পরি, তাহলে আমাদের কি হবে, ক্ষেত্রফলটা অনেক বেশি হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে ঘাত ডিভাইডেড বাই ক্ষেত্রফল করলে, যেহেতু হিল জুতোর তুলনায় আমাদের ফ্ল্যাট যদি কোনো স্কেটস পরি, সেখানে আমার পুরো সমান, ক্ষেত্রফলটা বেশি, তখন চাপটা কমে যাচ্ছে। তো এইরকম উদাহরণ তোমরা অনেক পাবে বইতে। যেরকম একটা উদাহরণ ধরো, আমরা ফল সবজি সব ছুরি দিয়ে কাটি, তাই না? তো ধারালো ছুরি দিয়ে কাটতে সুবিধা হয়। ভোঁতা ছুরি যদি অনেক দিন ধরে ব্যবহার করে ছুরিটা ধার চলে গিয়ে থাকে, তাহলে সেটা দিয়ে আমরা কেন কাটতে পারি না? এটার একটা আনসারটা দেখো। এইদিকে দেখো দুটো ছবি আছে, একটা ছবি হচ্ছে ধারালো ছুরি একদম পয়েন্টেড, আর একটা একটু ভোঁতা ছুরি। ঠিক আছে, তাহলে দুটোর যে এখানে ধরো যেই সারফেসটা বা যেটা যেই তলটার উপর এটা কার্য করবে, সেখানটায় এই ধারালো ছুরির যে পয়েন্টটা যাচ্ছে সেটার কি খুব অল্প ক্ষেত্রফল, স্মল এরিয়া, মানে অল্প ক্ষেত্রফল। তাহলে আমি যে ঘাতটা দেবো, আমি যে চাপটা মানে আমি যে বলটা প্রয়োগ করব, সেই বলটা এই ছোট্ট এরিয়ার ওপর কার্য করবে, তাহলে আমার চাপটা সে তুলনায় বেশি হবে। ওয়ারাস যদি আমি এখানে দেখি, এখানে ক্ষেত্রফলটা অনেকটা বেশি, তাহলে আমি যদি সেম বল দিই এখানে ওপরে, তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফলটা বেশি, আর আমাদের আগের যদি তুমি ফর্মুলা দেখো যে ঘাত বাই ক্ষেত্রফল, তাহলে ঘাতকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করা যেহেতু হচ্ছে, তাহলে এইটার ওপরে চাপ কম হয়ে যাচ্ছে।
তাহলে আমি সেম ফোর্স, দেখো এখানে লেখা আছে সেম ফোর্স, মানে দুদিকেই একই বল যদি দিই, তাহলে এইখানে কিন্তু ক্ষেত্রফল কম হওয়ার জন্য এর চাপটা বেশি হবে। তাহলে যেখানে যদি এখানে এই এরিয়াটায় যদি আমি দেখি এখানে চাপ বেশি অনুভূতি হবে, এখানটায় কী হবে, চাপ কম অনুভূতি হবে। ঠিক আছে, নেক্সট দেখো আর একটা এক্সাম্পল, উট। উট তোমরা জানো বালির ওপরে হাঁটে, তো উটের ওজনটা, উটের পা দেখবে এরকম চওড়া চওড়া হয়। এটা চওড়া চওড়া হলে কি সুবিধাটা হবে না, বালির মধ্যে পাটা ঢুকে যাবে না, কারণ বডির যে ওজনটা সেটা, এই যে পাটা যেহেতু চওড়া বলে ক্ষেত্রফলটা বেশি হয়ে যাচ্ছে, তো ক্ষেত্রফল বেশি হয়ে গেলে কী হয়ে যাবে, চাপ বেশি হয়ে যাবে, সেই জন্য কী হবে, উট আরামসে বালির ওপর দিয়ে হেঁটে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে এরকম অনেক উদাহরণ তোমরা বইতেও পাবে বা নিজেরাও বুদ্ধি করে করে দেখে বের করতে পারো ইন্টারনেট সার্চ করে। ঠিক আছে, তাহলে এইবারে আমরা তরলে চলে আসবো। তরলের কোনো বিন্দুতে চাপ বের করবো। তাহলে যে কোনো তরল ধরো, এখানে দেখো একটা সিলিন্ডার, ছবিটা দেখো, এই একটা সিলিন্ডার নেওয়া হয়েছে আর এত দূর তরল আছে সিলিন্ডারটায়। ঠিক আছে, তো এই ও বিন্দুতে, এই গোটা যে তরলটা এই ও বিন্দুর ওপরে আছে, এই ও বিন্দুতে এই তরলটার জন্য কতটা চাপ হচ্ছে সেইটা আমরা বের করব। তাহলে দেখো চাপ বার করতে গেলে আমাকে দুটো জিনিস দরকার, কি না, একটা হচ্ছে থ্রাস্ট, একটা হচ্ছে এরিয়া, মানে একটা হচ্ছে ঘাত, থ্রাস্টের বাংলা হচ্ছে ঘাত, আর এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এই দুটো জিনিস দরকার। তাহলে দেখো এই ও বিন্দুটার ওপরে ঘাত বা বল কে প্রয়োগ করছে না, এই যতটা জল এর ওপরে আছে, জল ধরছি মানে যে কোনো তরল, যে তরলটা নিয়েছি সেই তরল, তো যতটা তরল আছে সেই তরলের যে ওজন সেটাই হচ্ছে ঘাত। ওজন মানে এক ধরনের বলই যেটা লম্বভাবে কার্য করে। তাহলে আমাকে বার করতে হবে এইটার এই যে ওপরে যে এই সিলিন্ডারের মতন এতটা যে তরল ভর্তি করা আছে, এই তরলের ওজনটা বার করতে হবে এবং এর ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা আমি এ ধরে নিয়েছি। ঠিক আছে, ক্ষেত্রফলটা এ ধরে নিয়েছি। কোন ক্ষেত্রফলটা না, এই সিলিন্ডারের যে বেসের ক্ষেত্রফলটা, কারণ ও এর ওপরে এই ক্ষেত্রফলটা আছে, তাহলে এ ধরে নিয়েছি। তরলের ঘনত্বকে ডি ধরে নিয়েছি, আর জি, স্মল জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তোমরা ছোটোবেলায় পড়েছো অভিকর্ষজ ত্বরণটা আমাদের দরকার, কেননা ভর যদি হয় এম, তাহলে ওজন হবে এম ইন্টু জি। তাহলে প্রথমে আমরা যেটা করব, তরলের ওজন কি হবে না, এম ইন্টু জি, যেখানে এম হচ্ছে তরলের ভর। আচ্ছা, ভরের ফর্মুলা কি, ভরের ফর্মুলা হচ্ছে তোমার যে কোনো জিনিসের ভর বার করতে গেলে আমাকে সেইটার আয়তনের সঙ্গে সেটার ঘনত্ব গুণ করতে হয়। তাহলে ভলিউম অফ লিকুইড ইন্টু ডেনসিটি অফ লিকুইড, মানে এই যে তরলটা আছে এই তরলটার যে আয়তন, সেই আয়তনটা ইন্টু তরলের ঘনত্ব। এবার দেখো আয়তন কি করে বার করব, আমি এইটুকুনি যে জায়গা দেখি এটাও একটা সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের আয়তন কি করব না, এর যে ক্ষেত্রফলটা ওপরের সেইটা ইন্টু এর উচ্চতা, এ ইন্টু এইচ। তাহলে এ ইন্টু এইচ হচ্ছে আমার আয়তন, আর তার সঙ্গে ডি গুণ করেছি মানে ঘনত্ব। তাহলে এ ইন্টু এইচ ইন্টু ডি, এটা হচ্ছে ভর। তাহলে ডাব্লু কী হবে, ডাব্লু মানে ওজন, ওজন কী হবে, তার সঙ্গে শুধু একটা জি গুণ করে দিতে হবে এই ফর্মুলাটা অনুযায়ী। ঠিক আছে, এইবারে আমরা চাপ বার করব, প্রেশার মানে ঘাত বাই ক্ষেত্রফল। তাহলে ঘাতটা হচ্ছে আমার ওজনের সমান, তাহলে ওজনটা ওপরে লিখলাম, আর ক্ষেত্রফল নিচে এ। তাহলে এই এ আর ওপরের এ কেটে কুটে গেলে আমার ফর্মুলা দাঁড়াবে এইচ ইন্টু ডি ইন্টু জি। তাহলে যে কোনো তরল যদি আমি নিই, তরলের কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে আমার চাপ মানে তরলটার জন্য ওই বিন্দুতে যে চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপটা তিনটে জিনিসের ওপর নির্ভর করে। কি কি না, এইচ মানে ওই পয়েন্ট যেখানটায় আমি মাপছি চাপটা, সেইটার গভীরতা, এইচ হচ্ছে গভীরতা, ডি হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এই তিনটে মানের ওপর নির্ভর করছে। এবারে তুমি দেখো এই ফর্মুলা দিয়ে আমরা অনেক জিনিস জানতে পারি, তরলের চাপের প্রকৃতি জানতে পারি, যে তরলটা নিয়েছি। তো এখানে প্রথমটা হচ্ছে লিকুইড প্রেশার ইনক্রিজেস উইথ ডেপথ, মানে যত গভীরতায় আমি যাব তত বেশি কিন্তু তরলের চাপ বাড়বে।
কেন? কারণ ফর্মুলাটা দেখো, ফর্মুলা কি, এইচ ডি জি। তার মানে এইচ যত বেশি হবে, গভীরতা যত বেশি হবে, চাপ তত বেশি হবে। তাহলে এটা তোমরা বাড়িতেও একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবে। একটা বোতল নেবে, বোতলটার 3টে জায়গায় এরকম ফুটো করবে, একটা ওপরে, একটা মাঝামাঝি, একটা নিচে, আর সেটাকে জল দিয়ে ভর্তি করে দেবে, ঠিক আছে? দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেবে। দেখবে যে এই ঢাকনাটা খুলবে, মানে ওপরটা ফাঁকা হয়ে যাবে, তখন কী হবে, বায়ু চাপ দেবে ওপর দিকে, দিয়ে দেখবে যে ওপরের নজেলটা দিয়ে যেরকমভাবে জল পড়বে, তারপরেরটা আর একটু দূরে গিয়ে পড়বে, আর একদম নিচেরটা আরও দূরে গিয়ে পড়বে। মানে যত নিচে যাচ্ছি, চাপ যেহেতু বাড়ছে, এরা ফোর্স মানে বেশি চাপে বেরোচ্ছে বলে দূরে দূরে গিয়ে পড়ছে, ঠিক আছে? তাহলে এই এক্সপেরিমেন্ট তোমরা বাড়িতে গিয়ে বাড়িতে করতে পারো। একটা যে কোনো প্লাস্টিকের বোতল নিয়ে 3টে ফুটো করে জল ভরে দেখতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে, যদি আমি একই গভীরতায় যদি দেখি, ধরো এই বোতলটা নেওয়া হয়েছে, জল ভরা হয়েছে, একই গভীরতায় 3টে ফুটো করা হয়েছে, তাহলে দেখবো যে চাপ কিন্তু সমান থাকবে। তার মানে একই তল বরাবর চাপ কিন্তু সমান, যেহেতু আমার এইচটা একই থাকছে, ডিটাও একই থাকছে, জিটাও একই থাকছে, একই তলে। তাহলে দেখবি এক্সপেরিমেন্ট করে যে 3টে ফুটো যদি একই লেভেলে করি, তাহলে এরা 3টেই একই রকম একই দূরত্বতে গিয়ে পড়বে, মানে চাপ সমান হচ্ছে। আর একটা হচ্ছে, যদি আমি দুটো আলাদা আলাদা তরল নিই, যাদের একই গভীরতা নেওয়া হয়েছে, দেখো সেম হাইট, একই উচ্চতা নিয়েছি, একই গভীরতা, তাহলে এর তলে একদম নিচের দিকে এ যতটা চাপ দেবে আর এ যতটা চাপ দেবে, সেটা কিন্তু নির্ভর করবে এদের ঘনত্বের ওপর। কারণ 3টে জিনিস বলেছিলাম, এইচ, ডি আর জি। যেহেতু এখানে দুটোরই এইচ সমান, তাহলে নির্ভর করবে এদের ডি এর ওপর, মানে ঘনত্বের ওপর। কারণ জি তো অভিকর্ষজ ত্বরণ, সবসময় এক থাকে, যতক্ষণ না আমি জিনিসটা চাঁদে নিয়ে যাচ্ছি বা অন্য কোনো গ্রহে গিয়ে এক্সপেরিমেন্টটা করছি, ততক্ষণ জি সমান, পৃথিবীতে জি সমান। তাহলে ঘনত্ব যার বেশি হবে, এখানে আমি নিয়েছি জল আর রান্নার তেল, কুকিং অয়েল। তাহলে যেহেতু জলের ঘনত্ব বেশি, তাহলে কি হবে, জলের চাপ বেশি রান্নার তেলের থেকে, ঠিক আছে? নেক্সট তোমরা ব্যারোমিটার ছোটোবেলায় পড়েছো। ব্যারোমিটার কী করে না, ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপা হয় এই যন্ত্র দিয়ে। তো এখানে আমরা যে ব্যারোমিটারটা পড়বো, সেই ব্যারোমিটারটার নাম হচ্ছে ফরটিনস ব্যারোমিটার, 14-এর ব্যারোমিটার। তো এখানে তোমাদের বইতে দেখবে ছবিটা আঁকা আছে, এখানে কিছু কিছু পার্টস আছে যেগুলো ইম্পর্টেন্ট। যেমন ধরো এটা পুরোটাই ব্ল্যাক, যেটা দেখছো এখানে পুরোটাই মার্কিউরি ভরা, এবং একটা স্ক্রু দেওয়া আছে মার্কিউরির লেভেলটাকে ঠিকঠাক রাখার জন্য, ঠিক আছে? মানে যাতে আমার ওটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে? তো এই ফরটিনসের ব্যারোমিটারটা দিয়ে আমরা কি কি করতে পারি না, আবহাওয়ার পূর্বাভাস মাপতে পারি। যেমন ধরো পারদ স্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে কি বুঝতে হবে? তাহলে বুঝতে হবে যে বৃষ্টি হতে পারে, ঠিক আছে? এইগুলো তোমাদের ছোট ছোট প্রশ্ন আসে 1 নম্বর 2 নম্বরে বা এমসিকিউতে, যে পারদ স্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমে, তাহলে কি হবে না, বৃষ্টি শুরু হতে পারে, ঠিক আছে? কারণ উচ্চতা কমে যাচ্ছে মানে হচ্ছে বায়ুর চাপ কমে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, ধরো পারদস্তম্ভের উচ্চতা যদি দ্রুত কমে যায়, খুব ঝট করে কমে যায়, তাহলে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর পারদস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার হবে। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু মুখস্থ করবে, এগুলো 1 নম্বরের প্রশ্নে আসে। নেক্সট হচ্ছে আমাদের সাইফন। সাইফন কী জিনিস না, সাইফন হচ্ছে একটা পাত্র থেকে আর একটা পাত্র থেকে তরল আমরা স্থানান্তরিত করব, পাত্রটাকে না নড়িয়ে, সেটা সাইফন ক্রিয়া দিয়ে করা যায়। তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে, দেখো এখানে দুটো পাত্র নেওয়া হয়েছে, হ্যাঁ, এবং এই যে কাঁচের নল বা পাইপ নেওয়া হয় একটা, এটা সুবিধার জন্য এরকম চৌকো করে আঁকা হয়েছে, এটা যদি এরকম ইউ মতনও হয়, হ্যাঁ, সাধারণত পাইপ দিয়ে করা হয়, তাহলেও হবে। তো সেই পাইপে একটু তরল ভর্তি করা হয় প্রথমে, তারপরে দুটো দিক মুখ চেপে একটা দিক, যেই তরলটার থেকে আমি যেই পাত্র থেকে আমি তরল স্থানান্তরিত করতে চাই, সেইটাতে ডোবানো হবে, ঠিক আছে? আর অন্য দিকটা এই পাত্রে ডোবানো হবে। তো যেটা হয় হচ্ছে গিয়ে, পাত্রটাকে, এই পাত্রটা দেখো, এখানে কি হবে, বায়ুর চাপ দেবে, তাই তো, এখানটা খোলা জায়গা, বায়ু চাপ দেবে, তো তরল এখানটায় উঠে আসবে এমনিতেই, ঠিক আছে? এ থেকে বিতে উঠে যাবে।
তার মানে আমাকে দেখতে হবে যে এই যে উচ্চতাটা, সেইটা যেন, যেই তরলটা নিয়েছি ওই তরলটা বায়ুর চাপে কতটা উঠতে পারছে সেই রেঞ্জের মধ্যেই যেন হয়। যেমন ধরো মার্কিউরি যদি আমি নিই, হ্যাঁ, তাহলে মার্কিউরি বায়ুর চাপে মার্কিউরি 76 সেন্টিমিটার পর্যন্ত ওঠে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, যদি আমি এক্সপেরিমেন্টটা বা যদি আমি মার্কিউরিকে একটা পাত্র থেকে আরেকটা পাত্রতে সরাতে চাই, তাহলে এই এ থেকে বি এর যে উচ্চতাটা, এটা কখনোই যেন 76 সেন্টিমিটারের বেশি না হয়। তারপরে ধরো যদি আমি জল নিয়ে করি, জলের হচ্ছে প্রায় 10 মিটারের কাছাকাছি, 10.3 মিটার এরকম। তাহলে আমি যদি জল নিয়ে কাজ করি, তাহলে আমাকে এই যে উচ্চতাটা, এটা যেন 10 মিটারের বেশি কখনোই না হয়, 10 মিটারের ভেতরে যেন এই উচ্চতাটা হয়। তাহলেই এটা কী হবে, বায়ুর চাপ পেলেই এটা উঠে আসবে জলটা। তাহলে এ থেকে বিতে বায়ুর চাপে উঠে আসে, আর সি থেকে ডিতে জল যেটা নাবে, মানে তরল যেটা নাবে, সেটা গ্র্যাভিটির জন্য, পৃথিবীর টানের জন্য না। তো মেন ব্যাপারটা হচ্ছে বি থেকে সিতে কেন যাবে জলটা। তাহলে বি থেকে সিতে যাওয়ার আমাদের মানে শর্ত হলো বি এর চাপ সি এর থেকে যেন বেশি হয়। এই যে বি, সি আর এ, ডি লিখেছি, এগুলো কিন্তু এক একটা পয়েন্ট, এক একটা স্থান বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে দেখো, আমরা এ থেকে বিতে তরলটা উঠছে কেন, এটা আমরা বুঝে যাচ্ছি, বায়ুর চাপের জন্য। আর সি থেকে ডিতে তরল নেমে যাবে, কেননা গ্র্যাভিটির জন্য। তাহলে বি থেকে সিতে তরল যাবে কেন, এইটার জন্য আমাদের শর্ত হচ্ছে বি এর চাপ সি এর থেকে যেন বেশি হয়। তাহলে এই দিকে চাপ বেশি হলে একে ঠেলা মারবে ওই দিকে, তাই তো। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে যে বি এর চাপ সি এর থেকে বেশি। এবার তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারছো যে যেই পাত্রটায় তরলটা ছিল আর যেই পাত্রে আমি তরল নিয়ে যাচ্ছি, দুটো কিন্তু একই লেভেলে নেই। এইটা উঁচুতে আছে, এইটা নিচুতে আছে, এবং কেন সেটা করা হয়েছে সেটা এবার বোঝা হচ্ছে। এবারে দেখো, এ থেকে বি পর্যন্ত উচ্চতাটা হচ্ছে H1, আর ডি থেকে সি এর উচ্চতা হচ্ছে H2। তাহলে আমাকে যেটা বার করতে হবে, পি বি, মানে বি বিন্দুতে চাপ কত। তাহলে বি বিন্দুতে চাপ হচ্ছে বায়ুর চাপ মাইনাস তরলের চাপ। মানে এই যে বি বিন্দুতে চাপ মাপ করতে হলে আমাকে এখানে যে বায়ুর চাপটা কার্য করেছে অলরেডি, সেইটার থেকে এই তরলের যে উচ্চতাটা, এইটার জন্য কতটা চাপ হয়েছে সেইটা বিয়োগ করতে হবে। তাহলে এটা বিয়োগ করলাম। সেমনিভাবে সি বিন্দুতে চাপ পার করতে গেলে আমাকে এই যে বায়ুর চাপ এখানেও কার্য করছে সেইটার থেকে, মানে এখানে যে বায়ুর চাপ কার্য করছে সেইটার থেকে এই ডিসি উচ্চতার যে তরল আছে সেই তরলের যে চাপটা সেইটা বিয়োগ দিতে হবে, H2DG। এবারে দেখো, পি তো দুটোই সমান, কারণ পি এই দুটো হচ্ছে বায়ুর চাপ। তাহলে আমি এখানে দেখব যে এই দুটো যে টার্ম আমরা বিয়োগ দিচ্ছি, এর মধ্যে দেখো কোনটা, H1টা হচ্ছে ছোট, H2টা হচ্ছে বড়, তাই না। এটা হতে হবে, যদি H1 বড় হতো তাহলে পিবিটা ছোট হয়ে যেত। তাহলে যেহেতু H1 আমরা ছবি দেখেই বুঝে যাচ্ছি H1টা ছোট, তার মানে পি থেকে এইটা যেটা বিয়োগ হচ্ছে সেটা অনেক কম। আর এই নিচের টার্মটা দেখো, পি থেকে যেটা বিয়োগ হচ্ছে এটা অনেক বেশি। তার মানে আমি বলতে পারি যে পি বিন্দুতে চাপ সি বিন্দুর থেকে অনেক বেশি, এবং এটা তখনই হবে যদি H1 H2 থেকে বেশি হয়, ঠিক আছে। তাহলে এইটা একটা শর্ত, আমাকে সবসময় এই পাত্রটাকে উঁচু জায়গায় রাখতে হবে, এই পাত্রটাকে নিচু জায়গায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তরলের সমুচ্চশীলতা ধর্ম। তোমরা এই ছবিটা দেখো, এখানে দেখো নিচে একটা কাঁচের নল আছে এবং ওপরে বিভিন্ন শেপের কাঁচের নল, মানে পাইপ মতন গেছে, ঠিক আছে। বিভিন্ন, একটা লম্বা, একটা রকম ব্যাকা, একটা মোটা, একটা ভি শেপ, এবং তরল দেওয়া আছে। এবার এ বি সি এ প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে চাপ সমান, এবং দেখা যাচ্ছে যে আমি একই তরল দিয়ে যদি এই পাইপটা ভর্তি করি, তাহলে এই প্রত্যেকটা কাঁচের নলে একই উচ্চতা পর্যন্ত তরল কিন্তু উঠে আসবে বায়ুর চাপে, ঠিক আছে। এটাকেই বলা হয় তরলের সমুচ্চশীলতা ধর্ম। তাহলে আজকে এতটা দূর পড়ানো হলো। নেক্সট দিন আমরা আর্কিমিডিজের প্রিন্সিপাল শুরু করব। তো
তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বলবে যে বুঝতে পারছো কি না, কোথাও কিছু অসুবিধা হলে অবশ্যই জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।